লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এই কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, কিন্তু এইবার কিছু ব্যতিক্রম হয়েছে। কারণ প্রতিবারই জুমিং পার্টিসিপেন্টদেরকে যেই বিষয়ের উপর গল্প লিখতে বলে, এইবার সে আর সেই বিষয়বস্তু রাখেনি, পুরোপুরি বদলে দিয়েছে। যার জন্য সেখানে প্রথম প্রথম তারা সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু এরপর এক এক করে তারা নতুনভাবে বানিয়ে বানিয়ে গল্প লিখতে শুরু করে, যে এখানে তারা জুমিং এর ভরে ভরে প্রশংসা করে। আর এর জন্য জুমিংও অনেক বেশি খুশি হয়ে তাদেরকে অনেক বড় বড় উপহার দেয়। এই এপিসোডের শুরুতে আমরা এক মোটা পার্টিসিপেন্টকে দেখতে পাই। সে এখানে না জানে কোন জিনিসের উপর তার গল্প বলছে। তার গল্প শুনে সে এখানে ইকুই আর প্যানভু অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমরা বুঝতে পারছি না যে সে এখানে কেমন গল্প লিখেছে। কারণ মিস্টার জুমিং তাকে যেই বিষয়বস্তু দিয়েছে সে সেই বিষয়বস্তুর কোনো কিছুই টাচ করেনি। কিন্তু মানতে হবে যে সে এখানে যেই গল্পটা লিখেছে তার মিনিং আগেরটার থেকেও অনেক সুন্দর। কিন্তু সে কোথাও স্পষ্ট করে এটা বলেনি যে সে এই গল্প কার ওপর আর কিসের ওপর লিখছে। তখনই পাশ থেকে জুমিং সে এখানে অনেকটা খুশি হয়ে বলে, নিশ্চয়ই সে এখানে যেই কবিতাটা আবৃত্তি করছে সেটা আমাদের হান সাম্রাজ্যের শ্যানশু নামের এক মহান সাহিত্যিকারের গল্প, তাই না? এটা শুনে তার পাশ থেকে তার জামাই বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। কিন্তু তখনই জুমিং সে এখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি এটা অসাধারণ। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত এখানে আসো। আর তুমি এখানে যেই কবিতা আবৃত্তি করেছো সেই কবিতার জন্য উপহার গ্রহণ করো। হেই, তাকে 2 বক্স মতি দিয়ে দাও। হঠাৎ ওনাকে এরকম কিছু করতে দেখে তার জামাই অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে তিনি তাকে কেন উপহার দিচ্ছে। ধর, যা হওয়ার হয়েছে, এতে তো আমার কোনো কিছুই যায় আসে না। আর সামনে থেকে সেই পার্টিসিপেন্ট এর জন্য মিস্টার জুমিং এর সামনে ঝুঁকে ঝুঁকে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। আর এরই সাথে সে সেইখানে ভাবতে শুরু করে, সত্যি আমি তো 2 বক্স পেয়ে গেছি, এর মানে তার থেকে 1 বক্স বেশি। এর মানে নিশ্চয়ই এই মতি বিক্রি করে আমি অনেক অর্থ উপার্জন করতে পারবো। আর এরই সাথে আমার পুরো লাইফ আমি সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবো। তখনই সেখানে আরো এক পার্সন যার নাম লুওভিন, সেও সেখানে তার কবিতা আবৃত্তি করতে শুরু করে দেয়। আর এইবার সে এখানে চাঁদের আলোর সাথে ধুলোকণার তুলনা করে একটি সুন্দর কবিতা আবৃত্তি করে, যেটা শুনে সেখানের সবাই অনেক বেশি শখ হয়ে যায়। আর তারা বলা বলি করতে শুরু করে, কি এটা তো নিশ্চয়ই শাওমিং এর সেই মহান কবিতার মধ্যেই একটা। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে এত শর্ট সময়ের মধ্যে এত সুন্দর এক কবিতা কি করে আবৃত্তি করেছে। এর মানে কি এটা হতে পারে যে সে এই কবিতা অনেক আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিল? আর এই কবিতা শুনে ইকুই আর গানপো কিছু ভাবতে শুরু করে। আর ভাবতে ভাবতেই তারা সেখানে বলতে শুরু করে, সত্যি ইনচান্ট অফ দ্য মুন এটা অনেক সুন্দর একটা কবিতা। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি এই কবিতাটা আগেও কোথাও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি মনে আসছে না। তখনই জুমিং এর জামাই বলে, এই কবিতাটা অনেক বছর আগে আমাদের হান ডাইনেস্টির বাহিরেরই এক মহান টেম্পলের মধ্যে খোদাই করে লেখা হয়েছিল। আর দেখো, সে সেই কবিতাটা এখানে পুরোপুরি হুবহু আমাদেরকে শুনিয়ে দিয়েছে। সে এখানে লাইন, ক্যারেক্টার কোনো কিছুই চেঞ্জ করেনি, হুবহু সেটাই শুনিয়ে দিয়েছে। সে কি ভেবেছে এটা ইউডু সিটি থেকে দূরে হান্ডারনেস্টের বাহিরে দেখে আমরা এই সম্পর্কে কিছুই জানবো না, সে অন্যের কবিতা নিজের বলে ছাপিয়ে দিতে পারবে। এটা নিশ্চিত একটা প্রতারণা, এর থেকে বেশি আর কিছুই না। এইসব শুনে জুমিং সে এখানে একটু রেগে বলে, হ্যাঁ এই কবিতাটা অনেক সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় যে এই কবিতাটা তুমি নিজে থেকে তৈরি করনি, এটা তুমি কারোর কাছ থেকে চুরি করে নিজের বলে ছাপিয়ে দিচ্ছ। তার এতটুকু বলতেই জুমিং এর জামাই গার্ডদেরকে অর্ডার দিয়ে দেয় তাকে এখান থেকে টেনে বের করে দিতে। আর এর পরের মুহূর্তে গার্ডরাও তাকে নেওয়ার জন্য সেখানে চলে আসে। তখন সেই পার্টিসিপেন্ট এর জন্য ক্ষমা চাইতে শুরু করে আর বলে, সত্যিই আমি জানতাম না যে এই কবিতাটা আগেও কেউ অনুলিপি করে গেছে। সত্যি আমার এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাই প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দিন। কিন্তু যেই কথা সেই কাজ, তাকে সেখান থেকে টেনে বের করে দেয়।
তখনই জুমিং এর জামাই বাকিদেরকে উদ্দেশ্য করে বলে যে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যদি তোমাদের মধ্যে কেউ এখানে নকল অথবা কপি করার চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও তার মতোই অথবা তার থেকেও খারাপ হবে। বুঝতে পেরেছো? তাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। তার এতটুকু বলতেই সেই পেয়ালা আরও এক পার্টিসিপেন্টের সামনে এসে থামে, আর সেই পার্টিসিপেন্টও সেই পেয়ালা উঠিয়ে কবিতা আবৃত্তির জন্য তৈরি হয়ে যায়। তখনই সেখানের বাকি পার্টিসিপেন্টরা বলাবলি করতে শুরু করে যে সত্যি আমি জানতাম না যে এত সুন্দর এক কবিতা তার পূর্বপুরুষরা লিখে গিয়েছিল, আর সে আজ সেগুলো দিয়েই চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সত্যি আমি তো ভাবতে শুরু করেছিলাম যে সে অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু কে জানতো যে সে এখানে শুধু তার পূর্বপুরুষেরই ক্রেডিট চুরি করেছে, এর থেকে বেশি আর কিছুই না। এইসব দেখে সাইয়ান সেখানে ভাবতে শুরু করে সত্যি তারা তো এই কম্পিটিশনটাকে অনেক কড়াভাবে দেখছে। তাই সত্যিই আমি এখনো একটু ভয়ে আছি যে যখন এই পেয়ালা আমার কাছে চলে আসবে, এর মানে আমার পালা চলে আসবে, তখন আমি কি করব। আর এরপর এক এক করে সেই পেয়ালা এক এক পার্টিসিপেন্টের সামনে থামে, আর তারাও এক এক করে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে শুরু করে দেয়, যার জন্য জুমিও খুশি হয়ে তাদেরকে 1 বক্স 2 বক্স এভাবেই উপহার দিতে শুরু করে। আর তারাও সেই উপহার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর জুমিং এর কৃতজ্ঞতা স্বীকার করে। আর এভাবেই সেই কম্পিটিশন প্রায় আধা ঘন্টা চলে। আর এরপর সেই পেয়ালাটা বইতে বইতে সরাসরি ইয়াং রুইয়ের সামনে এসে থামে। এটা দেখে সেখানে সবাই প্রথম অনেকটা এক্সাইটেড হয়ে যায়। এটা দেখে ইয়াং রু সেখানে অনেকটা শক হয়ে যায়, আর পাশ থেকে সাইয়ান কোনো এক্সপ্রেশন ছাড়াই শুধু তার দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে জুমিং এর জামাই বলে সত্যি আমি 5 বিউটি আর 5 জেন্টলম্যানদের সম্পর্কে যা কিছু শুনেছি তাতে তো আমি নিশ্চিত হয়ে বলতে পারবো আপনি কোনো সাধারণ ওমেন হবেন না, কারণ আপনিও 5 বিউটির মধ্যেই একজন। আর যেহেতু এখন এখানে আপনার পালা, সেহেতু নিশ্চয়ই আপনি এমন কিছু আমাদেরকে শোনাবেন যা আমরা আগে কখনোই শুনিনি। আর এটাই হয়তো আমাদের এই বছরের সব থেকে সেরা কবিতা হবে। তখনই সেখানে গানপো বলে নিশ্চয়ই আজ তিনি এমন কিছু রচনা করতে পারে যা এই বছরের সকল কবিতার থেকে সেরা হতে পারে, কারণ আমাদের হান ডায়নাস্টির মধ্যে 5 জেন্টলম্যান আর 5 বিউটির মধ্যে নাম লেখানোর জন্য একজন পার্সনের ভেতর অনেকগুলো গুণ থাকতে হয়, আর সেই গুণগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেই গুণটা আছে সেটা হলো কাল্টিভেশন, আর এরই সাথে আকর্ষণীয় চেহারা। এরপর এক এক করে বাকি গুণগুলো তাদের সাথে যুক্ত হতে শুরু করে। তাই হয়তো আজ তিনি এখানে আমাদেরকে নতুন কিছু শোনাবেন। তাদের এসব এক্সপেকটেশন শুনে সেখানে ইয়াং রয়ে বলে না, আপনারা এখানে আমার সম্পর্কে একটু বেশি ভাবছেন, কারণ আমি সাহিত্যের দিক থেকে অতটাও ইমপ্রেসিভ না। এটা বলেই সে সেখানে তার কবিতা আবৃত্তি করতে শুরু করে দেয়। আর সেখানে তাকে কবিতা আবৃত্তি করতে দেখে আশেপাশের যতগুলো পার্টিসিপেন্ট ছিল তারা সবাই তার রূপের জাদুতে মুগ্ধ হয়ে যায় আর বলতে শুরু করে সত্যি এই না হলে একজন প্রকৃত সুন্দরী, তাকে তো দেখতে পুরোপুরি এক দেবীর মতো লাগে। আর শুনছো তার গলার সুরও কতটা সুন্দর। নিশ্চয়ই আজ এখানে কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় সেই প্রথম স্থান গ্রহণ করবে। তারা যখন এইসব কিছু বলছিল তখন ইয়াং রুয়ু এক এক লাইন করে তার পুরো কবিতাই শেষ করে দেয়, যেখানে সে পাহাড়, সমুদ্র এবং সূর্যের আলোর জন্য তৈরি হওয়া হলুদ পানির বর্ণনা দিয়েছে। আর সেখানে গভর্নর ভাবছিল এই কবিতাটা আমি তাকে লিখে দিয়েছিলাম, আর সে এইখানে সেই কবিতাটাই আবৃত্তি করছে, কিন্তু আমি বুঝতে পারছি না সে মাঝে মাঝে এইসব কি বলে যাচ্ছে। আর সেখানেই আরো একজন বলে যে আমি বুঝতে পারছি না পাহাড় সমুদ্র থেকে হলুদ পানি কোথা থেকে এসেছে। আর সেই কবিতা শুনে জুমিং এর জামাই বলে সত্যি এই কবিতাটা অনেক সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই কবিতার ফ্লো শুরুতে যেমন ছিল শেষের দিক দিয়ে কেন এটা পুরোপুরি বদলে গেছে। মনে হচ্ছে দুটো কবিতাকে একত্রিত করা হয়েছে, কিন্তু আমার জানা এমন কোনো কবিতাই নেই, কারণ শুরুর দিক দিয়ে অনেক ভালো লেগেছে, শেষের দিক দিয়ে অতটা ভালো লাগেনি।
এইসব শুনে জুমিং ভাবতে শুরু করে, সত্য বলতে কি আমি বুঝতে পারছি না যে সে এখানে কেমন কবিতা আবৃত্তি করছে। কারণ শুরু আর শেষ পুরোপুরি ভিন্ন মনে হচ্ছে। যদি শুরুর মতোই শেষও হতো তাহলে হয়তো এটা অনেক ভালো একটা কবিতা হতো। আর এইভাবেই কিছুক্ষণ কন্টিনিউ করার পর ইয়াং রুয়ু তার কবিতা শেষ করে দেয়। আর যখন তার কবিতা শেষ হয় তখন সেখানে মিস্টার ইকুই আর গানপো তারা সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে যে সে এখানে এই কেমন কবিতা বলেছে, আমরা তো এর আগা মাথা কিছুই বুঝতে পারিনি। তখনই সেখানে জুমিং এর জামাই বলে, প্লিজ মিস ইয়াং রুয়ু, দাঁড়ান 1 মিনিট, এই কবিতাটা। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে তিনি এখানে সেই কবিতার মধ্যে কিছু তো একটা ইঙ্গিত করেছে। এর মানে কি আমার শ্বশুর মশাইয়ের সাথে তার কোনো ধরনের কোনো আইটেম অথবা কোনো জিনিসের সম্পর্ক আছে। তার এতটুকু ভাবতেই পাশ থেকে মিস্টার গভর্নর সেখানে ক্ল্যাপিং করতে শুরু করে দেয় আর বলে, সত্যি অসাধারণ। আর তাকে হঠাৎ এরকম কিছু করতে দেখে মিস্টার ইকুই আর মিস্টার গানপো অনেকটা শক হয়ে যায়। তাদের এরকম রিয়েকশন দেখে গভর্নর বলে, সত্যি আপনাদের কি মনে হয় না যে এটা এক অসাধারণ কবিতা ছিল? কারণ মিস ইয়াং রুয়ু এই কবিতার মধ্যে পরিবেশ, প্রকৃতি এবং প্রকৃতিগত সকল কিছুই তুলে ধরেছে। আর এই সব কিছুর শৈলীও অনেক সুন্দরভাবেই উপস্থাপন করেছে। আপনাদের কি মনে হয় না এটা অনেক চমৎকার এক কবিতা ছিল? এইসব শুনে মিস্টার গানপো বলে, মিস্টার গভর্নর, হ্যাঁ আমিও মানছি যে এই কবিতাটা অনেক চমৎকার ছিল, কিন্তু আপনার কি মনে হয় না এই কবিতার বিষয়বস্তু মিস্টার জুমিং এর দেওয়া বিষয়বস্তুর থেকে পুরোপুরি ভিন্ন ছিল? এটা শুনে পাশ থেকে ইকুই বলে, সত্য বলতে কি এই কবিতাটা আমার শুরুর দিক থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু এরপর এই কবিতার মধ্যে কোথা থেকে কি এসেছে এর কিছুই আমি বুঝতে পারিনি, যার জন্য আমি সঠিকভাবে বলতে পারছি না যে এই কবিতাটার রেটিং কেমন হবে। তাদের এসব কথা শুনে গভর্নর বলে, কেন আপনারা কেন এখনো বুঝতে পারছেন না যে মিস ইয়াং রুয়ু এখানে যেই কবিতাটা আবৃত্তি করেছে সেটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি মিস্টার জুমিং এর মহানতাকে প্রকাশ করে। কারণ তিনি ওনার প্রজন্মের অনেক ট্যালেন্ট এক কাল্টিভেটর ছিলেন। শুধু এটাই না, এত অল্প রিসোর্স আর এত লো ব্যাকগ্রাউন্ড হওয়ার সত্ত্বেও তিনি বড় বড় ফ্যামিলির ইয়াং মাস্টারদের থেকেও অনেক হাই লেভেল অ্যাচিভ করেছেন। আর এর প্রতিফলক তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। কারণ তিনি ওনার অদম্য চেষ্টা আর প্রতিভার সাহায্যেই আজ জিনমু সেক্টরের এত হাই লেভেলের অফিসিয়াল হতে পেরেছেন। তখনই তিনি বাকিদের দিকে তাকিয়ে বলে, কেন আপনাদের কি মনে হয় না যে এই কবিতার সাহায্যে মিস ইয়াং রুয়ু এখানে মিস্টার জুমিং এর অনেক প্রশংসা করেছেন? হ্যাঁ আমিও মানছি যে তিনি এখনো সেই লেভেল অ্যাচিভ করতে পারেননি যেই লেভেলে এই সময় আপনারা আছেন, কিন্তু এর মানে এই না যে তিনি ফিউচারে সেই লেভেল অ্যাচিভ করতে পারবেন না। কারণ এখনো তিনি অনেক ইয়াং। নিশ্চয়ই সময়ের সাথে সাথে তিনি নিজেকে আরো অনেক বেশি ইমপ্রুভ করে ফেলবেন। তাই আমার মতে যেহেতু এই সময় এই সবার মধ্যে তার কবিতাটাই সব থেকে বেশি সুন্দর ছিল, সেহেতু তাকেও প্রেস করার জন্য আমাদের সবাইকে মিলে তাকে চেয়ার্স করা দরকার। এইসব শুনে তো জুমিং সেখানে অনেকটা খুশি হয়ে যায় আর বলে, কি এর মানে কি এই কবিতার সাহায্যে মিস ইয়াং রুয়ু এটাই বোঝাতে চেয়েছেন? সত্যি এখন এই কবিতার ব্যাখ্যা শুনে তো আমার অনেক ভালো লাগছে। তাই দ্রুত কেউ এখানে আসো আর মিস ইয়াং রুয়ুকেও 2 বক্স মতি দিয়ে দাও। এটা আজ এখানে আপনার কবিতা বলার জন্য আপনার উপহার। তাকে এরকম কিছু করতে দেখে জুমিং এর জামাই সেখানে একটু শক হয়ে বলে, সত্যি শ্বশুর মশাই। এটা শুনে জুমিং সেখানে আরো বলে যে মিস ইয়াং রুয়ু এখানে যেই কবিতাটা আবৃত্তি করেছে সেই কবিতার মধ্যে এক জটিল ব্যক্তিত্ব উদ্ভাবন হয়েছে। হ্যাঁ এটা সত্য যে এখন আর আমি ইয়াং না, কিন্তু এর মানে এই না যে আমার ভেতর আগে বাড়ার কোনো স্পৃহাই নেই। হ্যাঁ আমি নিজেকে আরো বেশি স্ট্রং করে তুলতে চাই। আমার ভেতর এখনো সেই জুনুন আছে। তাই সত্যি মিস ইয়াং রুয়ু, আমি এখানে তোমার এই কবিতা শুনে অনেক বেশি খুশি হয়েছি। তাই আজই আমি আপনার এই কবিতাটা প্রিন্ট করে ফেলবো, যাতে করে আমি সব সময় সেটা দেখে নিজেকে আরো মোটিভেটেড ফিল করাতে পারি। এইসব শুনে আর তার উপহার দেখে ইয়াং রুয়ু সেখানে অনেকটা খুশি হয়ে বলে, সত্যি মিস্টার জুমিং আপনি অসাধারণ। শুধু এটাই না,
আপনি অনেক ভালো মনের একজন মানুষ, তাই আমি এখন আপনার এই উপহার খুশি খুশি অ্যাকসেপ্ট করছি। আর এই সব কিছু দেখে সাইয়ান তো সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে টগর টগর করে ইয়াং রুয়ুর দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, সত্যি ইয়াং রুয়ু, মানতে হবে যে তোমার সাপোর্টে এখানে যেই পার্সন আছে সে এখানে অনেক ভালোভাবে জুমিংকে বোকা বানাতে পেরেছে। আর জুমিংও এত বড় বোকা যে সে নিজের প্রশংসা শুনে তার কথায় চলে এসেছে। আর দূর থেকে সেখানের পার্টিসিপেন্টরা তাদের এরকম কথোপকথন শুনে আর এই সব কিছু দেখে তারা সেখানে ফিসফিস করে বলতে শুরু করে, কি তিনি এখানে তার এই কবিতার জন্য উপহার স্বরূপ দুটো মুক্তোর বক্স পেয়ে গেছে। হ্যাঁ, এটা মানছি যে এই কবিতাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে আমাদেরকে যেই প্রসঙ্গে কবিতা লিখতে বলেছে সেই প্রসঙ্গ থেকে এই কবিতাটা অনেক দূরে। এরপরও আমি বুঝতে পারছি না যে কেন তার সাথে এত ভালো ট্রিট করা হচ্ছে। এর মানে কি এই ট্রিট তার সাথে এই জন্যই করা হচ্ছে কারণ সে 5 বিউটির মধ্যে একজন। হ্যাঁ, এটা মানছি যে তিনি কাল্টিভেশনের দিক থেকে আমাদের তুলনায় অনেক বেশি এগিয়ে, কিন্তু আজ এখানে ওনার কবিতা শুনে মনে হচ্ছে যে তিনি সাহিত্যের দিক দিয়ে আমাদের থেকে অনেক পিছিয়ে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ কোনো পার্সন পারফেক্ট হয় না, একদিক ভালো হলে আরেক দিক খারাপ হয়। আর সেখানেই আরো একজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই কবিতাটা পুরোপুরি অপ্রাসঙ্গিক ছিল। আর এখন এখানে যে মহল সৃষ্টি হয়েছে সেই মহল অনুযায়ী তো এই কবিতাটা একেবারেই বেমানান। এরপরও কেন মিস ইয়াং রুয়ু এখানে এই কবিতাটা আবৃত্তি করেছে আমি সত্যিই বুঝতে পারছি না যে তিনি এরকমটা কেন করেছে। এর মানে কি এটা হতে পারে যে এই কবিতাটা তিনি তৈরি করেননি, তিনি কারোর কাছ থেকে এই কবিতাটা শুনেছে? কে জানে সত্যটা কি। তাই এখন এখানে যা যেভাবে চলছে সেভাবেই চলতে থাক। তখনই সেখানে ইয়াং রুয়ু সেই কাপ আবার সেই স্রোতধারায় রাখতে রাখতে বলে, মিস্টার জুমিং, আমি এখানে যেই দাস প্রথার কথা বলেছি আপনি কিন্তু সেই দাস প্রথার দিকে কান দেবেন না, কারণ সেটা এখনো অনেক নিচু স্তরে আছে। আর আপনি এই সময় যেই অ্যাচিভমেন্ট অ্যাচিভ করে রেখেছেন সেটা তাদের নজরে অনেক উঁচু। শুধু তাদেরই না, অনেক বড় বড় কাল্টিভেটররাও আপনাকে দেখে জেলাস ফিল করে। এইসব শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি মিস ইয়াং রুয়ু, আপনার কথাগুলো শুনে এখন আমার আরো অনেক ভালো লাগছে। আমি জানি যে আপনিও অনেক ভালো একজন কাল্টিভেটর, তাই আপনাকেও সব সময় নিজের কাল্টিভেশনের উপরই ফোকাস করা দরকার, যাতে করে ফিউচারে আপনিও অনেক উঁচু লেভেল অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে? জুমিং এর এসব কথা শুনে তার জামাই তাকে সেই কবিতা সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু জুমিং তার কথা কেটে নিজেই বলতে শুরু করে যে এই কবিতার সম্পর্কে আমার জামাই বাবুর কাছেও অনেক ভালো এক্সপ্লেন আছে, কিন্তু মিস্টার গভর্নর যেহেতু এই গল্পের এত প্রশংসা করেছেন সেহেতু আমার মনে হয় না এখন এখানে আর কষ্ট করার কোনো দরকার আছে। তাহলে চলো আমরা আমাদের এই কম্পিটিশনটাকে সামনের দিকে কন্টিনিউ করি, কারণ এই বৃদ্ধ লোকটির কাছে এই কবিতাটা অনেক ভালো লেগেছে, বুঝতে পেরেছো? এটা শুনে তার জামাই বলে, হ্যাঁ শ্বশুর মশাই, এই কবিতাটা ভালো, কিন্তু তাকে এভাবে কথা বলতে দেখে ইয়াং রুইও ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে তার সমস্যাটা কোথায়, সে কেন বারবার আমার পথ আটকানোর চেষ্টা করছে। আর সত্যি এটা তো মানতেই হবে যে মিস্টার জুমিং অনেক বড় এক ইডিয়েট, কারণ তিনি এটাও বুঝতে পারছেন না যে এখানে আমি যেই কবিতাটা বলেছি তার মিনিং এর সাথে ওনার কোনো সম্পর্কই নেই। এরপরও তিনি শুধু নিজের প্রশংসা শুনেই অনেক বেশি খুশি হয়ে গেছেন। এরই জন্য সত্যিই আমি আর এটা নিয়ে না ভেবে পারছি না যে মিস্টার জির মতো এত ইন্টেলিজেন্ট পার্সন কি করে এত বড় এক বেউকুফের প্রতিদ্বন্দ্বী হতে পারে। তখনই আমরা দেখতে পাই সেই কাপ ঘুরতে ঘুরতে এইবার সাইয়ানের সামনে এসে থেমেছে। এটা দেখে সে সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে মনে মনেই ধিক্কার জানায়, ধ্যাত্তেরি, এই সময় এই কাপ আমার সামনেই এসে কেন থামলো? এর মানে কি এখন এখানে আমার পালা? তাকে এভাবে ভাবতে দেখে ইয়াং রুয়ু মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, মিস্টার সাইয়ান, আপনি এখানে টেনশন করবেন না, আপনি শুধু নিজের মতো করে একটি কবিতা আবৃত্তি করে দিন, কারণ যদি আপনি এখানে কোনো না কোনোভাবে একটা কবিতা আবৃত্তি করে দেন তাহলে নিশ্চয়ই গভর্নর আবার আমাকে যেভাবে বাঁচিয়ে দিয়েছে ঠিক একইভাবে আপনার হয়ে এখানে কথা বলবেন।
তাই এখন এখানে নির্দ্বিধায় কবিতা আবৃত্তি শুরু করুন। আর দূর থেকে জুমিং এর জামাই সাইয়ানের কাছে সেই পেয়ালা থামতে দেখে অনেকটা খুশি হয়ে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি অনেক সময় ধরে এই মোমেন্টেরই অপেক্ষা করছিলাম যে কখন এই কাপ আপনার কাছে যাবে আর আপনি আমাদেরকে মুগ্ধ করার মতো একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে মিস্টার সাইয়ান, যে আপনি এখানে আমাদেরকে নিরাশ করবেন না। আর জুমিং এর জামাইয়ের কথা শুনে সেখানের পার্টিসিপেটরা বলা বলি করতে শুরু করে দেয় যে কি তিনি কি মাস্টার সাইয়ান, যার সম্পর্কে জিয়াংলিং সিটির মধ্যে এত প্রশংসা হয়? সত্যি যদি তিনি সেই পার্সন হয় তাহলে নিশ্চয়ই তিনিও এখানে আমাদের সামনে অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করবেন। তাই এখন তো আমার আর তর সইছে না যে তিনি কখন সেই কবিতা আবৃত্তি করবেন আর আমরা ওনার কবিতা শুনে নতুন কিছু শিখতে পারবো। আর পাশ থেকে আরেকজন বলে, কে জানে মিস্টার সাইয়ানের সম্পর্কে যেই আফওয়া চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই আফওয়া কি সত্যি নাকি সেটা কোনো গল্প কাহিনী? কারণ হতেও তো পারে যে মিস ইয়াংরু এখানে যেই ধরনের কবিতা আবৃত্তি করেছেন তিনিও ঠিক একই রকম মিনিংলেস কবিতা আবৃত্তি করবেন। তাদের এসব কথা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, আমার কাছে এমন অনেকগুলো কবিতা আছে যেই কবিতাগুলো যদি আমি এখানে আবৃত্তি করি তাহলে এখানের সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে। কিন্তু এর মানে এই না যে আমি ইনস্ট্যান্ট এমন কোনো কবিতা তৈরি করতে পারবো যেই কবিতার মধ্যে আমি মিস্টার জুমিং সম্পর্কে কিছু বলতে পারবো। আর আমি এটাও জানি না যে এই ওয়ার্ল্ডে কেমন কেমন ধরনের কবিতা আগে থেকেই আবৃত্তি হয়ে আছে। কারণ যদি আমি আমার রিয়েল ওয়ার্ল্ডের কিছু কবিতা এনে এখানে তাদেরকে শুনিয়ে দেই তাহলে হয়তো হতে পারে সেই কবিতা রিলেটেড এই ওয়ার্ল্ডে আগে থেকেই কোনো কবিতা তৈরি হয়ে আছে। এরকমটা হলে তো আমার এইখানে অনেক বদনাম হয়ে যাবে। তাই যা করার আমায় দ্রুত ভাবতে হবে, নয়তো এখানে আমি একটা হাসির পাত্র হয়ে যাব। সে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু ভাবছিল তখন আশেপাশের মানুষরা বলা বলি করতে শুরু করে যে কি হলো, এখনো এখানে মিস্টার সাইয়ান মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন, তিনি কি ভাবছে? হ্যাঁ মিস্টার সাইয়ান, প্লিজ দ্রুত আপনি আপনার কবিতা আবৃত্তি করুন, আমরা শোনার জন্য বেকুল হয়ে আছি। আর পাশ থেকে আরো একজন বলে, মিস্টার সাইয়ান, আমি জানি যে আপনি এখন এখানে দাঁড়িয়েই ইনস্ট্যান্ট কবিতা তৈরি করছেন, কিন্তু তিনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? তিনি কেন সেই কাপ এখনো ওঠাচ্ছেন না? আর তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানের পার্টিসিপেন্টরা বলা বলি করতে শুরু করে, সত্যি এটা দেখে তো এখন আমার সন্দেহ হতে শুরু করেছে যে সত্যি কি মিস্টার সাইয়ান সম্পর্কে আমরা যা কিছু শুনেছিলাম সেই সব কিছু সত্য ছিল নাকি সেই সব শুধুমাত্রই মিথ্যা গুজব ছিল। কারণ ওনাকে দেখে মনে হচ্ছে যে তিনি এখানে এতটাই ভয় পেয়ে গেছেন যে যার জন্য তিনি সেই পেয়ালাটা ওঠানোরও সাহস পাচ্ছেন না। এইসব শুনে পাশের জন বলে, হেই তোমরা এইসব কি আলতু ফালতু কথা বলছো? আমি ওনার সম্পর্কে অনেক শুনেছি, নিশ্চয়ই সেই সব কিছুই তো মিথ্যা হতে পারে না। আমার মতে তিনি এই সময় অনেকগুলো রাইটারের কাছ থেকে কিছু কিছু করে সুর ধার নিয়ে একটা নতুন সুর তৈরি করার চেষ্টা করছেন, যার জন্য এখানে ওনার সময় লাগছে। নিশ্চয়ই তিনি খুব দ্রুতই এক নতুন গল্পের সৃষ্টি করবে, আমার ওনার উপর পুরো বিশ্বাস আছে। তাদের এইসব কথা শুনে আর সাইয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াং রুয়ু মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, কি হলো মিস্টার সাইয়ান, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? দ্রুত সেই কাপ উঠিয়ে নিন। আর এরই সাথে আমি আপনাকে যেই কবিতাগুলোর চিট কোড দিয়েছি সেই চিট কোড থেকেই একটা কবিতা সবাইকে পড়ে শুনিয়ে দিন, কারণ এখানে গভর্নর আমাদের সাথে। তাই আপনি এখানে যেই কবিতাই আবৃত্তি করেন না কেন তিনি আপনার সাপোর্টেই কথা বলবে। আর এরই সাথে আমি যেভাবে এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছি ঠিক একইভাবে আপনাকেও উত্তীর্ণ হতে সাহায্য করবে। তাই প্লিজ এখন এখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত কাপ উঠিয়ে নিন। এইসব শুনে সে সেখানে আবার ভাবতে শুরু করে, হ্যাঁ ইয়াং রুইও এখানে যেই চিট কোডগুলো দিয়েছে সেগুলো থেকে যদি আমি একটা কবিতা এখানে আবৃত্তি করে দেই তাহলে হয়তো এখানে আমিও ইয়াং রুইয়ের মতোই উত্তীর্ণ হয়ে যাব। কিন্তু এটা আমার জন্য অনেক অপমানদায়ক হবে, কারণ আমাকে সবাই একজন ট্যালেন্টেড পার্সন হিসেবে চেনে আর সবার নজর এই সময় আমার উপরেই আছে। তাই যদি আমি এখানে উল্টোপাল্টো কিছু বলে ফেলি তাহলে এখানে শুধু শুধুই আমার নাম খারাপ হবে, যেটা আমি হতে দিতে পারবো না। তার এতটুকু বলতেই আমরা দেখতে পাই তার চারপাশের মানুষ শুধু তার দিকেই তাকিয়ে আছে আর তাদের সবার মনে ভিন্ন ভিন্ন ফিলিংস তাকে নিয়ে তৈরি হচ্ছে।
তারা শুধু এখানে সাইয়ানকে নিয়ে ভাবছেই না, তারা ফিসফিস করে বলেও যাচ্ছে। এইসব দেখে সাইয়ান সেখানে ভাবতে শুরু করে, সত্যি এটা অনেক বেশি অবাঞ্ছনীয়, কারণ আমি এখানে তাদের ফিসফিসের জন্য ঠিক করে ভাবতেও পারছি না। আর এভাবেই সে সেখানে অনেকটা সময় নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই কেউ সেখানে চিৎকার করে তাদের সবাইকে চুপ করতে বলে। আর সেই চিৎকার শুনে তারা সেখানে সবাই অনেকটা শক হয়ে যায় আর একেবারে চুপ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু আর কেউ না, জুমিং এর জামাই বলছে। তখনই সে আরো বলে যে এখানে উপস্থিত যতগুলো পার্সন আছে তারা সবাই সাহিত্যের দিক থেকে মাস্টার লেভেলের। এরপরও কেন এখানে তোমরা মাছের বাজারের মতো ফিস করে অন্যের নিন্দা করতে পারো? চুপচাপ এখানে একটু অপেক্ষা করো, কারণ নিশ্চয়ই তিনি এখানে তোমাদের ফিসের জন্য ঠিক করে ভাবতেও পারছে না। তখনই সে বলে, মিস্টার সাইয়ান প্লিজ আপনি এখানে ভাবার সময় নিন, কারণ আমার পুরো বিশ্বাস আছে যে আপনি আমাদেরকে নিরাশ করবেন না। তখনই জুমিং ধীরে ধীরে সাইয়ানের দিকে এগোতে শুরু করে আর বলে, হ্যাঁ এই বুড়ো লোকটাও তোমার সেই কবিতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটা বলেই জুমিং সাইয়ানের কাছে চলে আসে আর আরো বলে যে আমি আপনার সম্পর্কে যতটুকু শুনেছি তাতে আমার পুরো বিশ্বাস আছে যে সেই সব কথা কোনো আফওয়া ছিল না। এরই জন্য আমি আপনার মতো ট্যালেন্টেড পার্সনদেরকে অনেক বেশি রেসপেক্ট করি। তাই আমি চাই না দূর থেকে আপনার সেই কবিতা শুনতে। এরই জন্য আমি আপনার কাছে চলে এসেছি, যাতে করে স্পষ্ট রূপে আপনার সেই আবৃত্তিকর কবিতা শুনতে পারি, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সব শুনে সাইয়ানের ফেসে এক স্মাইল চলে আসে, কিন্তু ভেতরে ভেতরে সে তার উপর চিল্লাতে বলছিল, ইউ বাস্টার্ড, আমি জানি যে এই সব কিছুই শুধু আমায় ফাঁদে ফেলার জন্য করা হচ্ছে, কিন্তু কি করার, এখন যেহেতু এই সিচুয়েশনে আমি পড়েই গেছি সেহেতু এখন আর আমি একে অ্যাভয়েড করতে পারবো না। তাই আমাকে সেই রিস্কটাই নিতে হবে, যেই রিস্কের কথা আমি এত লম্বা সময় ধরে ভেবে আসছি। আর এমনিতেও ইয়াং রুইও আমাকে যেই কবিতাগুলো দিয়েছে আমি সেই কবিতাগুলো পড়তে পারবো না, কারণ আমি এরকম কোনো পার্সন না যে অন্যের কবিতা পড়ে নিজেকে বোকা সাব্যস্ত করব। আর আমি ইয়াং রুইয়ের মতো জুমিংকে আকাশে ওঠাতে পারবো না। আমি তাকে এমন কিছুর সাথে তুলনা করব যাতে করে সে এখানে তার অপমান বুঝতেও না পারে আর খুশিও হয়ে যায়। তাহলে চলো এখন সেটা শুরু করা যাক। এটা বলেই সে আশেপাশে কিছু খুঁজতে শুরু করে। তখনই সে তার পাশে একটা ব্যাঙ দেখতে পায়। এর সাথে তার সেখানে কিছু মনে পড়ে। তখন সে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, আরে এটা আমি আমার সামনে রেখেই ভুলে গিয়েছিলাম। নিশ্চয়ই আমি যদি এখানে এখন তার কবিতা আবৃত্তি করি তাহলে কেউ এই জিনিসটা বুঝতেই পারবে না যে এটা কি কোনো নতুন কবিতা নাকি পুরনো কোনো কবিতা, কারণ আমি নিশ্চিত এই পৃথিবীতে এখন পর্যন্ত কেউ তার মতো কোনো কবিতা আবৃত্তি করতে পারেনি। তাহলে চলো ফাইনাল শো শুরু করা যাক। এইখানে সাইয়ানের সেই ব্যাংকে দেখে এই এক্সপ্রেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোডে কিছু ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।